হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর কবিতা শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতার বিষয়বস্তু নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। এই আলোচনায় প্রবেশের পূর্বে আমরা এই কবিতার কবি এবং কবিতার প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষেপে জানব। তারপরে আমরা লাইন ধরে ধরে কবিতার আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই কবিতার কবি সম্পর্কে সংক্ষেপে জানব। শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম আমরা জীবনকাল কি জানলাম, তিনি 1933 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1995 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এটা গেল হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের জীবনকাল। এরপরে কি রয়েছে, তিনি কোথায় জন্মগ্রহণ করেন। শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহুরু নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন। এটা গেল হচ্ছে তার জন্মস্থান, তিনি কোথায় জন্মগ্রহণ করেন। এরপরে আমরা শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে কোন তথ্যটা জানবো কিংবা তোমাদের জানা দরকার দেখে নাও। এরপরে আমরা জানবো হচ্ছে তার প্রথম কবিতা কবে রচিত হয়, কোন পত্রিকায় প্রকাশিত হয়। 1956 খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা জম প্রকাশিত হয়, যে কবিতার মধ্য দিয়ে কিন্তু শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য জগতে প্রবেশ করেন। এটা গেল হচ্ছে তোমার শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে, মানে শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য জগতে প্রবেশের যে তোমার সন্ধিক্ষণ কিংবা যে রচনার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন সেই রচনা সম্পর্কে একটু তথ্য। এরপরে কি রয়েছে, তার প্রথম উপন্যাসের নাম কি, কবে প্রকাশিত হয়। তার প্রথম উপন্যাস কুয়োতলা 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে আমরা জানলাম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় রচিত প্রথম কবিতা কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়। আমরা জানলাম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কবে প্রকাশিত হয়। আমরা জানলাম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের জন্মস্থান এবং জীবনকাল। এবার আমরা আমি দেখি কবিতার উৎস সম্পর্কে জানব। আমি দেখি কবিতাটা তোমার আনন্দ প্রকাশনী থেকে 1982 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রকাশিত হয়। যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থ থেকে আমি দেখি কবিতাটি নেওয়া হয়েছে। এটা গেল হচ্ছে একটা তথ্য। আরও বিভিন্ন বইয়ে তোমার এই আমি দেখি কবিতাটাকে বলা হচ্ছে অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষাতে যদি এমসিকিউ প্রশ্ন আসে আমি দেখি কবিতাটার মূল কাব্যগ্রন্থ কোনটা এবং দুটোর মধ্যে আমি যে দুটো উল্লেখ করলাম যে কোনো একটা অপশান থাকবে, মানে একই সঙ্গে কিন্তু দুটো অপশান থাকবে না, যে অপশানটা থাকবে সেটা কিন্তু তোমরা অ্যাটেন্ড করবা। এটা গেল হচ্ছে তোমার আমি দেখি কবিতার উৎস। এবার আমরা এই কবিতার প্রেক্ষাপট সম্পর্কে একটু জানব। শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় আগামী প্রজন্মকে অরণ্য সম্পর্কে সচেতন করার একটা জোরালো প্রয়াস এই কবিতায় রেখেছেন। আর একটা ব্যাপার কিন্তু এই কবিতায় গুরুত্বপূর্ণ, সেটা কি, এই কবিতার মধ্য দিয়ে কবি মানব জীবনকে প্রকৃতি ও অরণ্যের সঙ্গে সহাবস্থানের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান রেখেছেন। কার কাছে রেখেছেন, উত্তর প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মর কাছে। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করব এবং কবিতার লাইন ধরে ধরে আলোচনা করব। দেখো শুরুটা কি রয়েছে, বলা হচ্ছে গাছ তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। এটা হচ্ছে তোমার মূল কবিতার যে স্তবক সেটা, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে গাছ তুলে আনতে বলা হচ্ছে। কোথা থেকে তুলে আনতে বলা হচ্ছে, গাছ বিভিন্ন জায়গা থেকে তুলে আনা যেতে পারে, অরণ্য থেকে তুলে আনা যেতে পারে কিংবা নার্সারি থেকে তুলে আনা যেতে পারে। সেই গাছ তুলে এনে কবি তোমার বাগানে বসাতে বলছেন। কেন বসাতে বলছেন, সুস্থ এবং সুন্দর জীবনের জন্য কিন্তু গাছের ভীষণ দরকার। মানে মানুষ যত উন্নতির পথে এগোচ্ছে তত অরণ্য থেকে, প্রকৃতি থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে এবং নিজেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে মানুষকে যেতে হচ্ছে। মানে একটার পর একটা রোগ মানুষের জীবনে বাসা বাঁধছে। প্রকৃতির যদি সৃষ্টিলগ্নে আমরা একেবারে চলে যাই, প্রকৃতির সৃষ্টিলগ্নে কী ছিল, প্রকৃতির সৃষ্টিলগ্নে শুধু তোমার ভূভাগ জুড়ে বনের বিস্তার ছিল। মানুষ ওই প্রকৃতির অন্যান্য যেসব জীবজন্তু রয়েছে জীবজন্তুর সঙ্গে কিন্তু মানুষও প্রকৃতির কোলে জন্মেছিল এবং বসবাস করছিল। তখন কিন্তু মানুষ প্রকৃতির দ্বারাই লালিত পালিত হতো। খাদ্যের জন্য মানুষ কিসের ওপর নির্ভরশীল ছিল, খাদ্যের জন্য মানুষ মূলত বনের ফলমূলের ওপর নির্ভরশীল ছিল। তখন মানুষের মধ্যে যে তোমার স্বাস্থ্যের কিন্তু তোমার কি বলবো, স্বাস্থ্যের জন্য কিন্তু বারবার
ডাক্তার কিংবা কবিরাজের কাছে যেতে হতো না, সে স্বাস্থ্যে ভরপুর ছিল। যত মানুষ সভ্যতার পথে এগোলো, যত তোমার মানুষ সভ্য হলো, গৃহী হলো, শহর নগর গড়লো, তত কি হতে থাকলো, ততই তোমার পাশাপাশি বন ধ্বংস হতে থাকলো। ঠিক আছে, এই যে বনের মানুষের উন্নতি মানে এই কবিতা একটা জিনিস বুঝে নাও, মানুষের উন্নতি সমান হচ্ছে অরণ্যের ধ্বংস কিংবা সবুজের লুপ্ত হওয়া। আর সবুজ যদি লুপ্ত হয়ে যায় তাহলে কি হবে? মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যম্ভাবীভাবে কি দরকার? মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যম্ভাবীভাবে অক্সিজেনের দরকার। যত মানুষ প্রকৃতির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে কিংবা সবুজ ধ্বংস করে যাবে, ততই তো তোমার মানুষের জীবনে সবুজের কিংবা অক্সিজেনের অভাব ঘটবে। মানুষ একটা সময়ের পর মানুষের জীবনে যে নানা রকম রোগের মানুষের শরীরে নানা রকম রোগ বাসা বাঁধছে। ঠিক আছে, এটা কেন বাসা বাঁধছে এগুলো কিন্তু বুঝতে শিখেছে। আর সেই জন্যই মানুষ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে গাছের সম্পর্কে, অরণ্যের সম্পর্কে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে বলছেন। এবং বাগানে, যদি বাগান থাকে, বাগানে গাছ লাগানোর কথা বলছেন। বাগান কিন্তু এখন তোমরা লক্ষ্য করবে, মানে শহরের দিকে অনেক গৃহী মানুষ কিন্তু ছাদেও বাগান বানাচ্ছে। এটা গেল হচ্ছে প্রথম স্তবক। মোটমাট গাছের সঙ্গে বন্ধুত্ব যাতে মানব প্রজন্মের একটা তৈরি হয়, তার তার সন্ধির কাজটা মূলত কবি এই কবিতায় করতে চাইছেন। এরপর কি রয়েছে দেখো, এরপরে রয়েছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন। বহুদিন জঙ্গলে যায়নি মানে কবি যেখানে বসবাস করে সেটা তোমার অরণ্য প্রকৃতি থেকে বহু দূরে শহর অঞ্চলে অবস্থিত। শহর অঞ্চল মানে মানুষের চাহিদা যত বাড়ছে, মানুষের চাওয়া পাওয়া যত বাড়ছে, তত তোমার অরণ্য প্রকৃতি ধ্বংস হয়ে ইট কাঠ পাথরের কংক্রিট তৈরি হয়ে যাচ্ছে শহরে। আর জঙ্গল থেকেও, অরণ্য প্রকৃতি থেকেও তো মানুষের একটা দূরত্ব তৈরি হচ্ছে। সেই ব্যাপারটাই কবি এখানে বোঝাতে চাইছেন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। সৃষ্টির সূচনা লগ্নে কিংবা যখন তোমার সভ্যতার এত শ্রীবৃদ্ধি ঘটেনি, কিংবা এই যে মানব প্রজন্ম কিংবা মানুষের যে এত জনসংখ্যা বৃদ্ধি যখন ঘটেনি, তখনও কিন্তু অরণ্য প্রকৃতির সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল মানব প্রজন্মের, মানুষের। আজকে শুধু তোমার অরণ্য ধ্বংস হতে অরণ্য কিন্তু সমস্যার সম্মুখীন হয়নি। অরণ্য ধ্বংস হতে অরণ্য যেমন সমস্যার সম্মুখীন হয়েছে, বন্যপ্রাণ যেমন সমস্যার সম্মুখীন হয়েছে, তেমন কিন্তু গভীর সংকটের মুখে পড়েছে মানব প্রজন্ম। এখানে বলা হচ্ছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। এরপর কি রয়েছে দেখো, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খাই, সবুজের অনটন ঘটে। এখানে শহরের অসুখ বলতে কী বোঝানো হচ্ছে? তোমরা জানো সবুজ হলো মূলত গাছের প্রতীক। আর শহরের ব্যাধি কি? শহরের ব্যাধি হচ্ছে এই অরণ্যপ্রাণ ধ্বংস করা কিংবা সবুজকে খাই। মানে তুমি লক্ষ্য করবে শহরের যেখানে যতটুকু সবুজ রয়েছে, সবুজ বলতে আমি বলছি গাছ আছে, লতাপাতা আছে, তাকে গ্রাস করে ফেলে কি হচ্ছে? তাকে গ্রাস করে ফেলে নতুন নতুন অট্টালিকা তৈরি করা হচ্ছে, তাই না? অট্টালিকার পাশাপাশি তোমার বহুতল প্রাসাদ বানানো হচ্ছে, রাস্তা বানানো হচ্ছে। এগুলোই তো তোমার শহর গড়ে ওঠার ন্যূনতম শর্ত। সেই জন্যই কবি বলেছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খাই। সবুজের পরে কি রয়েছে দেখো, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি, চোখ তো সবুজ চাই। লক্ষ্য করবা বর্তমানে মানুষের মধ্যে তোমার চোখের দৃষ্টির একটা বড় সমস্যা তৈরি হয়েছে। মানে যত দিন যাচ্ছে মানুষের দৃষ্টিশক্তি কিন্তু কমে যাচ্ছে, মানুষ ঠিকঠাক দেখতে পাচ্ছে না। এই দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণ কি? দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণ হচ্ছে অরণ্য প্রকৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া কিংবা বর্তমানে যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো রয়েছে সেগুলোর সঙ্গে অত্যধিক সময় কাটানো। এই জন্যই কিন্তু দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। যাদের দৃষ্টিশক্তি কমছে তারা দৃষ্টিশক্তির জন্য কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলছে? ডাক্তারের কাছে গেলে ডাক্তার সবুজের সঙ্গে
সময় কাটাতে বলছে। সেই জন্যই বলছে, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি, চোখ তো সবুজ চাই। এরকম বহু উদাহরণ ছড়িয়ে রয়েছে চারিদিকে, যেখানে তোমার একেবারে ছোট ছোট শিশু, যারা ভবিষ্যতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা তোমার হয় স্থূলতার সমস্যায় ভুগছে, কিংবা চোখের দৃষ্টিশক্তি সমস্যায় ভুগছে, মানে বিভিন্ন রকম সমস্যা। এই সমস্যার মূলেই রয়েছে হচ্ছে অরণ্য প্রকৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। এরপরে কি রয়েছে দেখো, দেহ চাই সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা একটা সুন্দর সকাল, সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই সবুজের গুরুত্বটা বুঝতে হবে। আর সবুজের গুরুত্বটা আমরা কখন বুঝবো? যখন ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে অরণ্য প্রকৃতির যোগাযোগ ঘটিয়ে দিব, অরণ্যর সম্পর্কে একটা মমত্ববোধ গড়ে তুলবো, একটা ভালোবাসার জায়গা করে তুলবো, তখনই তো তোমার তখনই তো অরণ্য প্রকৃতির সঙ্গে কিংবা সবুজ গাছপালার সঙ্গে মানুষের একটা সম্পর্ক তৈরি হবে, জোরালো সম্পর্ক, যেটা কোনো মতেই ভাঙবে না। এই ব্যাপারটা কিন্তু পৃথিবীতে বর্তমানে বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তারা চাইছে অরণ্য প্রকৃতির প্রসার ও প্রচার, এবং মানুষের মধ্যে যাতে তোমার এই যে শহর কেন্দ্রিকতা, এই ব্যাপারটা কমে আসে, এটাও কিন্তু এই কবিতার মূল লক্ষ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়।